জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে প্রথম কোনো মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আজ। ছাত্র জনতার অভ্যুত্থান দমনে উস্কানি, প্ররোচনা ও মারণাস্ত্রের মাধ্যমে হত্যার নির্দেশের জন্য সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। 5টি সুনির্দিষ্ট অভিযোগে গত 10 জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? জুলাই আগস্টে বিরোধী মত দমনে সারা দেশে হামলা চালায় আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় আন্দোলনকারীদের উপর। এতে ছাত্র জনতা ও নিরীহ মানুষসহ 1400 জন হত্যার শিকার হন। সেই হত্যাযজ্ঞের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি অর্থাৎ ঊর্ধ্বতন নেতৃত্বের অভিযোগ আনে প্রসিকিউশন। এছাড়া সুনির্দিষ্ট যে 5টি অভিযোগ আনা হয় তা হলো গত বছরের 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে। হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, যা কয়েকটি কথোপকথনেও প্রমাণ পাওয়া যায়। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। র্যাব, সিজিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কটা পারবো ধরে ফেলো। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যা। রাজধানীর চাংখারপুলে আন্দোলনরত নিরীহ নিরস্ত্র 6 শিক্ষার্থীকে গুলি করে হত্যা। আশুলিয়ায় নিরীহ নিরস্ত্র 6 জনকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেয়া। গত 10 জুলাই এই 5টি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং তদন্ত কর্মকর্তা সহ 54 জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দেন। মামলায় রাজসাক্ষী হন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি দোষ স্বীকার করে ট্রাইব্যুনাল ও দেশবাসীর কাছে ক্ষমা চান। সাক্ষ্য গ্রহণ শেষে উভয় পক্ষের যুক্তি পাল্টা যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে 23 অক্টোবর মামলার কার্যক্রম শেষ হয়। মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। তবে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী তাদের খালাস চেয়েছেন। আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামি দায় খালাস পাবে। এখন অপেক্ষা এমন সব গুরুতর অপরাধের অভিযোগ প্রমাণিত হবে নাকি খালাস পাবেন আসামিরা, নাকি অন্য কোনো মেয়াদে শাস্তি দিবে ট্রাইব্যুনাল। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম ভালোভাবে হয়েছে, স্বচ্ছ হয়েছে। ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা খালাস পেলে খুশি হবার কথাও জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অ্যাডভোকেট আমির হোসেন। আমি তো সবসময় আশা করি আমার আসামি খালাস পান, এটা আমার আশা, এটা আমার প্রত্যাশা, এটাই স্বাভাবিক কথা। আমার তো থাকতেই হবে, এটা হৃদয় থেকেই বলতেছি। আমি একজনের জন্য এত মাস ধরে মামলা করেছি, তার সে যদি খালাস পায় তা আমার সাথে খুশি আর কি হবে। বিচারের স্বচ্ছতা নিয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে? বিচারের আমার দেখা মতে কিছু না, তেমন কিছু দেখছি না। ভালোভাবেই বিচার হয়েছে বলে আমি মনে করি। জুলাই আগস্ট হত্যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। আর মানবতা বিরোধী অপরাধের একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী রায়ের বিরুদ্ধে পলাতক আসামিরা আপিল করতে পারবেন না। রায়ে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করলেও মামুনকে কম সাজা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট আন্দোলনে সারা দেশে 1400 ছাত্র জনতা ও নিরীহ মানুষ হত্যার শিকার হন। সেই ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। Accused Sheikh Hasina is liable to be punished under section 32A, 32H, 41B
and 4(3) of the International Crime Tribunal Act 1973. He committed 4 counts of offences, crime against humanity, 4 times. So for all these 4 counts, we have decided to award a single sentence of death. আসামিদের বিরুদ্ধে গঠিত 5টি অভিযোগ প্রমাণিত হওয়ায় হাসিনা ও কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে নিজের দোষ স্বীকার করে সাক্ষ্য দেয় এবং ট্রাইব্যুনালকে সহযোগিতা করায় তাকে 5 বছরের সাজা দেওয়া হয়। 5টা অভিযোগকে 3টা কাউন্টে এনে ওনারা সাজা দিয়েছেন। শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন। আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন। এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আইন অনুযায়ী রায় দ্রুত কার্যকর করতে রাষ্ট্রপক্ষ সব ধরনের ব্যবস্থা নেবেন বলে জানান। এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। আদালত যেটা বলেছেন যে অপরাধী বা সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। রায়ের প্রতিক্রিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতরা চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সর্বোচ্চ শাস্তি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। রাজসাক্ষী, তার কারণে তাকে 5 বছরের জেল দিয়েছে। আমরা এই আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা এই প্রহসনমূলক বিচারকে উপেক্ষা করলাম। আমরা আবার হাইকোর্টে আপিল করব। আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না, আমরা চাই যেই 2 জনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী জানান তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন, তবে আসামিরা খালাস না পাওয়ায় তিনি কষ্ট পেয়েছেন। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন। এর আগ পর্যন্ত কোনো এপিলেট ডিভিশনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। দীর্ঘ শুনানি, সাক্ষ্য প্রমাণ এবং যুক্তিতর্ক পর্যালোচনার পর অভিযুক্ত শেখ হাসিনা এবং কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। তবে তারা দুজনই পলাতক রয়েছেন। তাই এই রায় বাস্তবায়নের আগে তাদেরকে দেশে ফিরিয়ে আনাই হবে বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সহযোগিতা, প্রত্যর্পণ চুক্তি এবং কূটনৈতিক প্রক্রিয়াগুলোই নির্ধারণ করবে এই রায় বাস্তবায়নের গতি কতটা এগোতে পারে। হাসান জাভেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি কথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তবে আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি তাদের অপরাধের সাজা যথেষ্ট কম। ফ্যাসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। এদিকে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আন্তর্জাতিক আইন মেনে বিচার কাজ স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে জানিয়ে দলটির সেক্রেটারি মিয়া গোলাম পারওয়ার বলেন, এই রায়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। পিলখানা, শাপলা চত্বর আরও বিচার প্রক্রিয়া তো সামনে আছে, এটা প্রথম রায় আমরা পেলাম। সেজন্য আমরা মনে করি সবগুলোরই নিরপেক্ষ স্বচ্ছ বিচার হওয়া উচিত। আজকের রায়ের মধ্য দিয়ে একটা স্বচ্ছ জাজমেন্ট এই জাতি পেয়েছে। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সোপর্দ করতে হবে।
একজন পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আর বিলম্ব না করে তাকে আইনের কাছে সোপর্দ করা উচিত। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়াকে কেন্দ্র করে ছাত্র জনতার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সকালে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে শিক্ষার্থীরা ধানমন্ডি ৩২-এর দিকে দুটি বুলডোজার নিয়ে রওনা হয়। ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় প্রবেশ মুখে পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে দেয়। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে প্রবেশ করার চেষ্টা করলে ছাত্র জনতাকে ধাওয়া দেয় পুলিশ। বেশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়া হয়, লাঠি পেটাও করা হয়। ছত্রভঙ্গ করে দিলেও আবারও জড়ো হয়ে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ধানমন্ডি ৩২ নম্বরে সেনা সদস্যরা অবস্থান নিয়ে আছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির কিছু অংশ বুলডোজার দিয়ে কয়েক দফায় ভেঙে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। স্বৈরাচার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়ে সন্তুষ্টি জানিয়ে রায় কার্যকরের জন্য সব ধরনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জুলাই শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা। জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা অনেকেই এসেছিলেন আদালতে রায় শুনতে। তাদের দাবি সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। স্বজন হারানোর ব্যথায় সমব্যথী হওয়া শেখ হাসিনাই যখন মরণঘাতী অস্ত্রের ব্যবহারের নির্দেশ দিয়ে অন্যকে স্বজনহারা করেন, তখন বিবেক রুদ্ধ হয় শহীদ পরিবার। মামলার রায় ঘোষণার পর তাই তো আদালত প্রাঙ্গণেই সিজদায় লুটিয়ে পড়েন কেউ কেউ। আদালত পাড়ায় রায় শুনতে আসা জুলাই শহীদ মিরাজের বাবার অশ্রু সজল চোখ কিংবা শহীদ মুগ্ধের ভাইয়ের হারাবার শোক এখনো জলজলে। এই শেখ হাসিনা শুধু ফ্যাসিস্ট নয়, ফ্যাসিস্ট বললে কম হবে। শেখ হাসিনা একজন দানব কন্যা, সে মানব কন্যা নয়। আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না, আমরা চাই যেই দুইজনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। শহীদ পরিবারের সদস্যদের দাবি বিচারের রায় কার্যকরে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার। আমাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতি হয়ে যাক, আর এই কার্যক্রমের মাধ্যমে দৃষ্টান্ত থাকুক আমার দেশের মাটিতে এরকম ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর এই বাংলার মাটিতে আর জন্ম না নেয়। তো যতক্ষণ পর্যন্ত বিচারটা বাস্তবায়ন না হবে, ফাঁসির কাঠগড়ায় সে না ঝুলবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারতেছি না আসলে সে ফাঁসির আসামি। আমার সন্তানের জীবন নিয়ে গেছে, আমার মিরাজের জীবন নিয়ে গেছে। জুলাই অভ্যুত্থানে রাজপথের লড়াকু সৈনিকদের কেউ হারিয়েছেন হাত, কেউ পা, কারো বা নিভে গেছে চোখের আলো। তাদের দাবি দ্রুত রায় কার্যকরের। আমাকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দিয়ে গেছে, ভারত কিভাবে তাকে রেখে দিবে? তাকে অবশ্যই বাংলাদেশে ফিরে আসতে হবে এবং তাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। যখন আমি ফাঁসির রায় শুনলাম তখন কিছুটা আবেগ আপ্লুত হয়ে আমি কান্না করে দিছি। জুলাই আন্দোলনে একসঙ্গে রাজপথে থাকা ডাকসু ভিপি, ছাত্রদলের নেতৃত্ব সহ অসংখ্য শিক্ষার্থী এসেছিলেন রায় শুনতে। এই রায়ের মাধ্যমে আজকে শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে যে ছাত্র জনতা স্বপ্ন দেখেছিল, তাদের উপর রাষ্ট্রযন্ত্রের যে নিপীড়ন হয়েছিল তাতে অনেকে চোখ হারিয়েছিল, অনেকে হারিয়েছিল পা, কেউ বা আত্মত্যাগ করে চলে গিয়েছেন ওপারে। সে মানুষগুলোর স্বজনরা আজকে এসেছেন, তাদের সামনে আজকে ফাঁসির রায় ঘোষিত হয়েছে। তারা বলছে অচিরেই এই রায় যেন কার্যকর করা হয় সেই ব্যবস্থা নিতে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে পুনরায় চিঠি দেওয়ার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, ভারত সহযোগিতা না করলে বুঝতে হবে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর পররাষ্ট্র উপদেষ্টা জানান, শীঘ্রই ভারতকে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। এদিকে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে রায় পরবর্তী যে কোনো আইন বিরোধী কর্মকাণ্ড থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। রিপোর্ট শফি মাহমুদ সাগরের। রাজধানীর সচিবালয়ে নিজ কার্যালয়ে জুলাই গণহত্যার বিচারের রায়ের প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেও শেখ হাসিনা এবং তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি হতো। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে আবারও চিঠি দেওয়ার কথা জানান তিনি। আমি মনে করি আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন
আমরা শেখ হাসিনার দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি পাঠানোর প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। মানে এখানে কি আইন স্বরাষ্ট্র সবাই এসে আপনাকে জানাবে? না, সেটা আমাকে বলার প্রয়োজন নেই। এটা আমরা ইনফরমালি এটা হ্যান্ডেল করতে পারি, তারপরে আমরা জানিয়ে দেবো। যেটা অফিসিয়ালি সেটা ভারতকে জানানো হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রায়কে ঘিরে কিছু স্থানে ছোটখাটো ঘটনা ঘটলেও তাতে আতঙ্কিত হবার কিছু নেই। ধানমন্ডি ৩২ নম্বর ভাঙতে বাইরে থেকে উস্কানি দেওয়া হচ্ছে দাবি করে উপদেষ্টা বলেন, ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। ছোটোখাটো দিয়ে একটা যে ঘটনা ঘটতেছে, এটা তো আপনারাও জানেন, আমিও জানি যে ঘটনা। আমি গতকাল বরিশাল থেকে আসছি, মাদারীপুর, যে জায়গাটা একটু বেশি ডিফিকাল্ট জায়গা, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, এই চারটা ডিস্ট্রিক্টে একটু তাদের নিয়েও আমি গতকালকে কথা হয়েছে। ওই জায়গায় বড় ধরনের কোনো কিছু নাই। এদিকে অন্তর্বর্তী সরকার বিশেষ বিজ্ঞপ্তিতে সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত এবং দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যে কোনো ধরনের অরাজকতা বা শৃঙ্খলা ভঙ্গের চেষ্টাকে কঠোরভাবে দমন করবে সরকার। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে, রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, তবে অপরাধের তুলনায় তা যথেষ্ট নয়। আর রায়ে সন্তোষ জানিয়ে জামায়াতে ইসলামী বলছে, আন্তর্জাতিক আইন মেনেই হয়েছে বিচার। এনসিপি চায় রায় কার্যকর। এছাড়া প্রতিক্রিয়া জানিয়েছে খেলাফত মজলিস এবং গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দল। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। Accused Prime Minister Sheikh Hasina committed crimes against humanity. জুলাই বিপ্লবের 15 মাসের মাথায় মানবতা বিরোধী অপরাধের প্রথম রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। We have decided to award a single sentence of death. রায় ঘোষণার পরপরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগদান শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। যথেষ্ট কম। ফ্যাসিস্ট, স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। এদিকে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ জামায়াত ইসলামী। আজকের রায়ের মধ্য দিয়ে একটা স্বচ্ছ জাজমেন্ট এই জাতি পেয়েছে। আমরা দাবি করব, তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সোপর্দ করতে হবে। রায়কে স্বাগত জানিয়ে এনসিপি শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করার দাবি জানায়। শেখ হাসিনার এই রায়কে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে। এছাড়া প্রতিক্রিয়া জানিয়েছে গণ অধিকার পরিষদ এবং খেলাফত মজলিসও। ফ্যাসিবাদ নির্মূল করার ক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগ, তার প্রধান সহযোগী জাতীয় পার্টি সহ অন্যান্য ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও আমরা একটা দৃষ্টান্তমূলক এবং জন আকাঙ্ক্ষার রায় আমরা পাবো বলে আমরা প্রত্যাশা করছি। এই বিচারের মধ্য দিয়ে প্রমাণ হলো জুলুম, অত্যাচার এবং মানুষের অধিকার হরণ করে নিস্তার পাওয়া যায় না। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ ভাঙতে গেলে দফায় দফায় সংঘর্ষ হয় ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে। এক্সকেভেটর দিয়ে বাড়ি ভাঙা নিয়ে সংঘর্ষ বাধে। সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল মেরে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। রায়কে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে ছাত্র জনতা এক্সকেভেটর নিয়ে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙতে গেলে অ্যাকশনে নামে সেনাবাহিনী।
পুলিশও লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করে দেয় বিক্ষুব্ধদের। ঢাকা কলেজের সামনে থেকে ছাত্র জনতা দুটি এক্সকেভেটর নিয়ে ৩২ নম্বর সড়কের সামনে গেলে ঘটনার সূত্রপাত। বিক্ষুব্ধরা ৩২ নম্বরের বাড়িতে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। পরিস্থিতি বেগতিক দেখে সেনাবাহিনীর কাছে সহায়তা চায় পুলিশ। দফায় দফায় চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেলও ছোড়া হয়। লাঠি পেটায় বেশ কয়েকজন আহত হন। পুলিশ সেই ফেসিবাদী আমলের পুলিশের মতো আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তেমন একদম ভাঙায়, নতুন করে ভাঙার কিছু নাই। জনগণের ক্ষোভ, এই যে দেখেন আপনার গুপ্ত হামলা হচ্ছে, আগুন সন্ত্রাস হচ্ছে, এগুলো জবাব কিভাবে দিবেন? এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মাঝে। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দেওয়া হয়েছে। যখন ব্লকটা ভেঙে ফেলছে তখন আমরা তাদেরকে বাধা দিয়েছি, তাদেরকে এখান থেকে সরাই দিয়েছি। তারা একটু ঢিল তারপরে ইট পাটকেল মারার চেষ্টা করছে, আমরা এরপরে ডিসপার্স করে দিয়েছি। দিন গড়িয়ে রাতেও ধানমন্ডি ৩২-এর আশপাশের এলাকায় অবস্থান নিয়ে আছে ছাত্র জনতা। পুলিশ যখন আমাদের অ্যাটাক করলো, অনেক ভাইদের ভাই রক্তাক্ত করছে, মাথা ফাটাইছে, আমরা সকালে দেখছি। ধানমন্ডি ৩২-এর যে স্থাপনা, এটি রক্ষার জন্য যে নিরাপত্তা দিয়েছে, তার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য সাধারণ নিরীহ ছাত্র জনতার উপরে বুলেট টিয়ার শেল ছুড়েছে। অন্যদিকে রায় ঘোষণা নিয়ে রাজধানীর উত্তরায় সাবেক এমপি হাবিব হাসানের বাড়ি ভাঙচুর করা হয়। এক পর্যায়ে বাড়ির ভেতরে পার্কিং অবস্থায় থাকা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে রায়কে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকা সহ রাজধানীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতেও টহল জোরদার করে পুলিশ। নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিবি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রায়ের ব্যাপারে তারা অবগত আছে। ভারত নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে এতে উল্লেখ করা হয়। দিল্লি বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে সেই দেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা অন্তর্ভুক্ত। এই লক্ষ্যে ভারত সব অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে বলেও জানিয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনে গোলযোগ নিয়ন্ত্রণের পাশাপাশি গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করার জন্য নবনিযুক্ত জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মন্ত্রিপরিষদ বিভাগ আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে এই মতবিনিময়ের আয়োজন করে। আগামী নির্বাচনকে গতানুগতিক নির্বাচন নয়, শতবর্ষের দিক নির্দেশক নির্বাচন হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। একটি গোষ্ঠী এই নির্বাচনের সময় গোলযোগ করার চেষ্টা করবে জানিয়ে সেই পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি গণভোটের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে তাগিদ দেন তিনি। একই সাথে এসব বিষয়ে নিজেদের আগে থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এখানে অনেক গোলযোগ হবে, অনেক অসুবিধা হওয়া স্বাভাবিক। এত শতাব্দীর যে যাত্রা, সেই যাত্রার মুখে যারা এই যাত্রা পছন্দ করবে না, তারা কিছু ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করবে। কাজে তাদেরকে সামাল দিয়ে, যারা এটা বোঝে না, এরা 5 বছরের নির্বাচন মনে করে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, যেটা এক্ষুনি যেটা দরকার সেটাই করেন, বাকিটা ভুলে যান। এটা বললে হবে না। কে কিভাবে দেবে সেটা তাদের ব্যাপার, কিন্তু বোঝানো, জানানো, আমাদের সতর্ক থাকা, এটা আমাদের ব্যাপার, এটা আমাদেরকে ঠিক করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, যতই সাইক্লোন আসুক না কেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের পদক্ষেপ নেবে ইসি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের 3য় দিনে একথা বলেন তিনি।
ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনে ইসির সাথে প্রথম পর্বে বৈঠকে বসে বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বিএমএল, বাংলাদেশ ন্যাপ এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রতিনিধিরা। দ্বিতীয় পর্বে অংশ নেয় এবি পার্টি, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাগের পার্টির প্রতিনিধিরা। রাজনৈতিক দলের প্রতিনিধিদের উদ্দেশ্যে সিএসি বলেন, সবার সহযোগিতা নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন। বিধি লঙ্ঘন করে কোনো রাজনৈতিক দল যেন বিশেষ সুবিধা না পায় সেজন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির জোর আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। গেল বৃহস্পতিবার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে ইসি। কোন দলের এজেন্টকে আপনারা ভোট কেন্দ্রে থাকতে দিবেন না, কারণ দলের এজেন্ট ভোট কেন্দ্রে থাকার কোনো প্রয়োজন নাই। ওখানে ভোটাররা আসবে, ভোট দিবে। এবার সংসদীয় প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটের ব্যালটেও উত্তর দিতে হবে। সেই জন্য প্রত্যেক ভোটার ভোটিং বুথের অভ্যন্তরে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেওয়ার সম্ভাবনা আছে। আমাদের কমিটমেন্ট পরিষ্কার, তো আমরা সেভাবে কাজ করছি। যত ঝঞ্ঝা, যত সাইক্লোন, ঝড় আসুক না কেন, আমরা এটা মোকাবেলা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার আমরা আমাদের পক্ষ থেকে নেব।